তাহলে দেখো, আজকে আমরা স্টার্ট করব হচ্ছে, আগের দিন আমাদের কোন কোন টিস্যু গুলো হয়েছে, মাসকুলার টিস্যু গুলো হয়েছিল না তোমার। আমরা ভেরিয়াস টাইপস অফ মাসল এইখানে করেছিলাম। কি কি ছিল? স্কেলিটাল মাসল, স্মুথ মাসল আর কার্ডিয়াক মাসল। ভালো করে ভিডিওটা কিন্তু আরেকবার দেখবে এটা, হ্যাঁ। তাহলে মাসল যদি হয়ে থাকে, আজকে আমরা বলবো হচ্ছে যে স্যার, একটা কোয়েশ্চেন করি, মাসল কি নিজে নিজেই কাজ করবে? কারোর ইনস্ট্রাকশন ছাড়া মাসল কি নিজে নিজেই কাজ করবে? করবে না। ব্যাপারটা হচ্ছে যে মাসলকে কাজ করায় হচ্ছে ব্রেন। ব্রেন বলো, স্পাইনাল কর্ড বলো, এরা হচ্ছে মাসলকে ইনস্ট্রাকশন দেয় কখন কোন কাজটা করতে হবে। তো মাসলের সাথে ব্রেনটা কি দিয়ে কানেক্টেড? নার্ভাস টিস্যু দিয়ে কানেক্টেড। নার্ভাস টিস্যু কি দিয়ে তৈরি? টিস্যু কি দিয়ে তৈরি বলো? সেল দিয়ে তৈরি কি না? তাহলে নার্ভাস টিস্যু নিশ্চয়ই কোনো সেল দিয়ে তৈরি। এই যে এটা হচ্ছে ওই সেলটা, যার নাম হচ্ছে নিউরন। তো নিউরনকে নার্ভ সেলও বলে, যেহেতু ওটা নার্ভাস টিস্যুর পার্ট, তাই ওটাকে নার্ভ সেলও বলে। জিনিসটাকে এইভাবে বোঝো, নিউরনের পিকচারটা তোমরা দেখবা দেখবা নিউরন দেখতে অনেকটা এইরকম টাইপের, স্টারের মতো ওর একটা সেল বডি আছে। তো স্টারের মতো ওর একটা সেল বডি আছে, এরকম লম্বা টাইপের একটা পার্ট আছে। কিন্তু এটা হচ্ছে একটা নিউরন। নিউরন কি একটা সেল। আর আমি বোঝাচ্ছি হচ্ছে নিউরন দিয়ে কিভাবে নার্ভ তৈরি হয়। নার্ভ হচ্ছে টিস্যু। তুমি ইমাজিন করো, এখানে অনেকগুলো নিউরন পাশাপাশি আছে। সেই নিউরন গুলো দিয়ে আমি একটা বান্ডেল বানালাম, এর আরো অনেকগুলো এরকম বান্ডেল বানালাম, সেই বান্ডেলের একটা বান্ডেল বানালাম। এইটা হলো একটা নার্ভ। কি বুঝলাম আমার কথাটা? তাহলে একটা নার্ভের মধ্যে, নার্ভ আর নিউরন কিন্তু একই না। নিউরন হচ্ছে একটা সেল, সেলের বান্ডেল দিয়ে যে টিস্যুটা তৈরি হচ্ছে, সেই টিস্যুটা হচ্ছে তোমার নার্ভ। যেমন মনে করো, ধরে নাও, মনে করো এটা তোমার আই, এবার ধরে নাও এটা তোমার ব্রেন। তো আই থেকে নার্ভ ব্রেনে গেছে, এরকম, সেটাকে বলে অপটিক নার্ভ, এরকম। কিন্তু ওটা একটা নিউরন না, নিউরনের একটা বান্ডল যায়, ওটাকে বলে অপটিক নার্ভ। তারপরে আমাদের নোজ থেকেও অনেক মনে করো নার্ভ আমাদের ব্রেনে গেছে, সেগুলোকে আবার বলে হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, যেগুলো আমাদের স্মেলকে সেন্স করতে হেল্প করে, অলফ্যাক্টরি নার্ভ, এরকম। তারপরে মনে করো আমাদের আহ মনে করো হাতের মধ্যে যে মাসেল গুলো আছে, ধরো এখানে বাইসেপ ট্রাইসেপ যে মাসেলস গুলো আছে, এই মাসেল গুলোর থেকেও অনেক নার্ভ আমাদের স্পাইনাল কর্ড এগুলোর সাথে কানেক্ট। তো এগুলো সব, এগুলোকে আবার বলে স্পাইনাল নার্ভ। অনেক নার্ভের অনেক রকমের নার্ভ নাম আছে। তো নার্ভ মানে ভাববা হচ্ছে তুমি নিউরন দিয়ে তৈরি একটা বান্ডেল, যেটা একটা অর্গান থেকে ব্রেন বা স্পাইনাল কর্ডের সাথে কানেক্টেড। এইবার ব্যাপারটা হচ্ছে যে যখন ব্রেন থেকে কোনো সিগন্যাল এই নার্ভ দিয়ে আমাদের কোনো একটা অর্গানে আসে, তখনই মাসেল গুলো কাজ করে। যেমন মনে করো তুমি আইকে ব্লিঙ্ক করবা, তো ওটা ব্রেন থেকে সিগন্যালটা নার্ভ দিয়ে তোমার চোখের মাসেলে আসবে, তখন তুমি ব্লিঙ্ক। তুমি মনে করো হাতকে মুভ করাবা, তাহলে ব্রেন থেকে এই নার্ভ দিয়ে সিগন্যাল আসবে, তারপরে এই মাসেলটা ছোট হবে, মানে মাসেলটা কন্ট্রাক্ট হবে। তখন মাসেলের সাথে বোন কানেক্টেড আছে কি দিয়ে? টেন্ডন দিয়ে। মনে করো এটা একটা বোন, ভাবো এটা একটা বোন। বোনের সাথে মাসেল কি দিয়ে কানেক্টেড থাকে বলো? আগের দিন পড়িয়েছি না, টেন্ডন দিয়ে কানেক্টেড থাকে। তাহলে মাসেলটা যদি ছোট হয়, তাহলে টেন্ডনে টান পড়বে, টান পড়লে এই বোনটাও উপরের দিকে মুভ করবে। তো ব্যাপারটা হচ্ছে এটা যে এই নার্ভ যে নিউরন দিয়ে তৈরি, সেই নিউরন হচ্ছে
অর্গ্যান টু ব্রেন, ব্রেন টু অর্গ্যান একটা কানেকশন ক্রিয়েট করে, একটা কানেকশন ক্রিয়েট করে। তাহলে আমাদেরকে নিউরনের স্ট্রাকচারটা খুব ভালো করে পড়তে হবে, যেহেতু এই নিউরনই হচ্ছে নার্ভ, আর গোটা আমাদের নার্ভাস সিস্টেমের একটা মেইন যে সেলটা সেটা। এই পিকচারটা তোমরা ড্রয়িং করাও ভালো করে প্র্যাকটিস করবা, তোমাদেরকে ড্রয়িং করতেও দিতে পারে এটা, অথবা লেবেলিংটাও ভালো করে দেখে রাখবা। তো আমি আলাদা করে একটা নিউরনের ছবি ড্র করে দেখাচ্ছি, একটু অ্যাডভান্স লেভেলে বলবো বুকের থেকে। মনে করো এইটা হচ্ছে নিউরন, এবার তুমি ইমাজিন করো এইটা হচ্ছে তোমার স্কিন, ভাবো এটা হচ্ছে তোমার স্কিন। এবার নিউরনের এখান থেকে এরকম অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। কিভাবে ড্রয়িং করছি দেখো, তোমরাও এইভাবেই ড্রয়িং করবা, কোনো কঠিন না, ড্রয়িংটা খুবই ইজি। এবার এই যে এগুলো, এগুলোকে বলে ডেনড্রাইট, তার মেইন ব্রাঞ্চটাকে বলে ডেনড্রন। ভিতরে এখানে নিউক্লিয়াস আছে, কি বোঝা যাচ্ছে? এই গোটা পার্টটাকে বলে সেল বডি অর সাইটন। দুটা নামই মনে রেখো, সেল বডি অর সাইটন, হলো তো? এই যে পার্টটা দেখতে পাচ্ছি সব থেকে লম্বা যে ব্রাঞ্চটা, এইটাকে বলে হচ্ছে অ্যাক্সন। এবার অ্যাক্সনের এন্ডিংটাও আবার এরকম ব্রাঞ্চড হয়, এইটাকে বলে নার্ভ এন্ডিং। দেখে কি বলে বললাম, নার্ভ এন্ডিং। এবার একটু অ্যাডভান্সে যাচ্ছি, এই নার্ভ এন্ডিং এর টিপে এরকম ছোট ছোট স্যাক লাইক স্ট্রাকচার থাকে, এই স্যাক লাইক স্ট্রাকচারকে বলে সাইন্যাপটিক নব। বলে এটাকে সাইন্যাপটিক নব বলে, আঁকানোর দরকার নেই, পরে ভিডিও দেখে নিন। এই সাইন্যাপটিক নবের মধ্যে এক ধরনের কেমিক্যাল, কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার, অ্যাকচুয়ালি এটা কেমিক্যালি হচ্ছে অ্যাসিটাইল কোলিন। এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন। হুম। এবার হয় কি যে এই অ্যাক্সনের বাইরের দিকে এখানে আবার কিছু সেলস থাকে, এইখানে এই সব জায়গাতেও কিছু সেলস থাকে, এই সেলগুলোকে বলে সোয়ান সেল। এগুলোকে বলে হচ্ছে সোয়ান সেল। এই সোয়ান সেল এক ধরনের মানে প্রোটিন আর ফ্যাট সিক্রিট করে অ্যাক্সনের উপরে এরকম একটা লেয়ার বানায়, এইরকম, এই অ্যাক্সনের উপরে এরকম একটা লেয়ার বানায়। আমি দুটোই ড্র করছি। এই লেয়ারটার নাম হচ্ছে মাইলিন শিট। এটার নাম কি? মাইলিন শিট। এটা কে বানায় বললাম? সোয়ান সেল বানায়। কি দিয়ে বানায় বললাম? প্রোটিন আর ফ্যাট দিয়ে বানায়। এটা প্রোটিন আর ফ্যাট দিয়ে সিক্রিট করে সোয়ান সেল দিয়ে মাইলিন শিটটা বানায়। আর এই মাইলিন শিটের বাইরে এই সেলটা সমেত এইখানে আবার একটা মেমব্রেন থাকে যেটাকে বলে নিউরিলেমা। ওটা আমি আর মার্কিং করছি না, তুমি খালি দেখে রেখো যে এইটা হচ্ছে নিউরিলেমা, এরকম। আর দুটো মাইলিন শিটের মাঝখানে, এই যে এই মাইলিন শিট আর এই মাইলিন শিটের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে বলে নোড অফ র্যানভিয়ার। এই নোড অফ র্যানভিয়ার দিয়ে নার্ভ ইম্পালস জাম্প করে করে যায়, ওগুলো দরকার নেই, ওগুলো ক্লাস 11-এর পড়া চালু। মানে এটা হচ্ছে তোমার একজনের একটা প্রপার নিউরনের স্ট্রাকচার, ঠিক তো? তো তুমি ইমাজিন করো এই নিউরনটার নিচেই আরেকটা নিউরন আছে, এই নিউরনটার নিচেই আরেকটা নিউরন আছে, এটা জাস্ট আমি খুব সিম্পল ওয়েতে ড্র করছি, বেশি ডিটেইলিং এ যাচ্ছি না। এরও ডেনড্রাইন ডেনড্রন এগুলো আছে।
এইবার এই যে দুটো নিউরনের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছ, এই গ্যাপটাকে বলা হচ্ছে সাইন্যাপস। কি বলে এটাকে? সাইন্যাপস। হয় কি, এইরকম করে একটা নিউরনের পরে আরেকটা নিউরন, তারপরে আরেকটা নিউরন, তারপরে আরেকটা নিউরন, এরকম করতে 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 তোমার ব্রেন অবধি চলে যায়। চলে যায়, মনে করো এটা ব্রেন অবধি চলে গেছে। বোঝা গেল জিনিসটা? তো ধরে নাও তোমার স্কিনে কেউ টাচ করলো, বা কোনো হট কোনো অবজেক্ট তোমার স্কিনের এখানে লাগলো। এই হট কোল্ড বা কোনো টাচ বা কোনো সেন্সেশনকে বলে স্টিমুলাস। ক্লাস 10-এ পড়বা এগুলো। তো যখনই তোমার কোনো স্টিমুলাস তোমার স্কিনে লাগলো, তখন তোমার এখানে কিছু কেমিক্যাল চেঞ্জেস হয় এই জায়গাটা স্কিনের নিচে। তো ওই কেমিক্যাল চেঞ্জটা রিসিভ করে ডেনড্রাইট আর ডেনড্রন, বুঝলা? তারপরে ওই সিগন্যালটা চলে যায় সেলের ভিতরে। সেলের ভিতর থেকে তারপরে ওই সিগন্যালটা চলে আসে হচ্ছে এই যে এই জায়গাটায়, মানে অ্যাক্সনের এখানটাতে চলে আসে অ্যাক্সন। তারপরে ওটা অ্যাক্সন দিয়ে নিচের দিকে যাবে, 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 যাচ্ছে, যেতে যেতে একেবারে নার্ভ এন্ডিং পর্যন্ত পৌঁছে যায়। নার্ভ এন্ডিং এ কি আছে? ছোট ছোট এরকম স্যাক লাইক স্ট্রাকচার আছে, যেগুলোকে কি বলে? সাইন্যাপটিক নব। তখন কি হয়, সাইন্যাপটিক নবের মধ্যে যে কেমিক্যালটা বললাম না, নিউরো ট্রান্সমিটার আর অ্যাসিটাইল কোলিন, ওটা এখান থেকে সিক্রিট হয় এখানে। কোথায় সিক্রিট হয়? গ্যাপটাতে। গ্যাপটার নাম কি বলেছি? সাইন্যাপস। এইখানে সিক্রিশন হয় এই নিউরো ট্রান্সমিটার হয়ে। কি হয়, ও পরের নিউরনের ডেনড্রাইটে আবার লেগে যায়। পরের নিউরনের ডেনড্রাইটে যখনই লেগে গেল, তখন সিগন্যালটা আবার এর মধ্যে চলে আসলো। এরকম করে এই নিউরন থেকেও আবার সিগন্যালটা যাবে, 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 গিয়ে তখন এর এন্ডিং থেকে আবার নিউরো ট্রান্সমিটার সিক্রিট হবে, হয়ে এই সাইন্যাপসে চলে আসলো। সেই সাইনাপস থেকে আবার পরের নিউরনের ডেনড্রাইটে লেগে যাবে। এরকম করতে সিগন্যালটা একটা নিউরন, আর একটা নিউরন, আর একটা নিউরন করতে 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 কোথায় চলে গেল? তোমার ব্রেনে যখন চলে গেল, তখন ব্রেন ওটাকে প্রসেসিং করে বুঝলো যে তোমার স্কিনে কোনো একটা হট অবজেক্ট লাগছে। তারপরে ব্রেন ওটাকে প্রসেসিং করে একটা কমান্ড ক্রিয়েট করবে, যে কমান্ডটা ব্রেন পাঠিয়ে দিবে তোমার মাসেলে। তখন তুমি মাসেলটা কন্ট্রাক্ট করে হাতটাকে সরিয়ে দিবা। মানে হট অবজেক্ট লাগলে আমরা কি করি? হাতটাকে সরিয়ে নিই। তো এইটা হয়ে গেল তোমার নিউরন। আর নিউরন কিভাবে কাজ করে, নিউরন দিয়ে কিভাবে নার্ভ ইম্পালস মানে এই সিগন্যাল গুলো যায় একটা নিউরন থেকে আর একটা নিউরন হয়ে কিভাবে ব্রেন অব্দি পৌঁছায়, সেটা হচ্ছে এটার মেকানিজম। কি চলে আসলো আবার এটা, জানতো? তাহলে দেখো। বলো। নিউরো ট্রান্সমিটার হচ্ছে, দেখো নিউরো ট্রান্সমিটার হচ্ছে এই যে এক নিউরনটা যেখানে শেষ হচ্ছে, অ্যাক্সনের শেষটা, এই জায়গাটায় ছোট ছোট এরকম ব্যাগের মতো জিনিস থাকে, ওর মধ্যে একটা কেমিক্যাল থাকে। কেমিক্যালটার নাম হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তো যখন এখান দিয়ে যে সিগন্যালটা আসছে আসছে আসলো, তো আস্তে আস্তে যখন ওটা একদম এই এন্ডিং পর্যন্ত চলে আসে, তখন এগুলোর থেকে নিউরো ট্রান্সমিটারটা বের হয়ে যায়। কোথায় বের হয়ে যায়? গ্যাপটাতে। গ্যাপটার নাম কি বলেছিলাম? সাইন্যাপস। লেখা আছে, দেখো পাশে লেখা আছে সাইন্যাপস, লিখেছি এই যে। তাহলে তারপরে কি হয়, সাইন্যাপস থেকে এই কেমিক্যাল গুলো পরের নিউরনের ডেনড্রাইটে লেগে যায়। তখন সিগন্যালটা এবার এর মধ্যে ঢুকে যায়। এবার ওটা দিয়ে আবার যাবে, যাবে, যেতে যেতে ওর এন্ডিং থেকেও আবার নিউরো ট্রান্সমিটার সিক্রিট হয়ে পরের নিউরনে আবার লেগে যাবে। তখন সিগন্যালটা ওর মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারলে? এরকম করে যায়। আর ব্যাপারটা খুব ফাস্ট হয়, খুবই ফাস্ট। আচ্ছা, এবার দেখো হচ্ছে, তাহলে তোমরা এখান থেকে জাস্ট এটা একটা ইয়ে করে রাখো। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে রাখো। নার্ভাস টিস্যু, হ্যাঁ। তারপরে চলে আসো এখানে। ব্রেন হচ্ছে মেইনলি একটা আমাদের কন্ট্রোল সেন্টার। ব্রেন কিসের কাজ করে? মেমোরির কাজ করে, অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করে, রেসপন্স করে, এগুলো করে। তারপরে ব্রেন কাকে কন্ট্রোল করে? আমাদের বডি পার্টস যেমন মাসেলকে কন্ট্রোল করে। এইবার আমার কথাটা শোনো। কোনো কোনো মাসেল, যেমন মনে করো তোমার হাত পা নড়ানো,
এটা তোমার কন্ট্রোলে আছে কি না? আছে। তাহলে ওই মাসেল গুলো হচ্ছে ভলান্টারি মাসেল। আর আমি আগের দিন কিন্তু ভলান্টারি মাসেল, তারপরে হচ্ছে ইনভলান্টারি মাসেল, এগুলো কিন্তু বলেছি। এই যে স্কেলিটাল মাসেল যাকে আমরা কন্ট্রোল করতে পারি, এখানে ভলান্টারি মাসেল মানে আন্ডার আওয়ার হুইল। আর স্মুথ মাসেল যেমন তোমার স্টমাকের মাসেল, ইন্টারনাল অর্গানের মাসেল, ওগুলো কি ইনভলান্টারি মাসেল, যার মানে যেটা তোমার কন্ট্রোলে নেই, নট আন্ডার আওয়ার হুইল। কার্ডিয়াক মাসেলও ইনভলান্টারি কিন্তু। এই যে দেখো কার্ডিয়াক মাসেলও আমি লিখেছি কি ইনভলান্টারি, মানে হার্টের মাসেলও তোমার কন্ট্রোলে নেই। তো ব্রেন আমাদের বডির যে ইয়েগুলো তোমার অ্যাকশন গুলো ভলান্টারিলি আর ইনভলান্টারিলি দুই ভাবে কন্ট্রোল করে। কোনো কোনো অ্যাকশন আছে যেটা ভলান্টারি, তুমি তোমার ইচ্ছা অনুযায়ী করছো। আর কোনো কোনো অ্যাকশন আছে যেটা ইনভলান্টারি, যেটা তোমার ইচ্ছার দিয়ে হবে না। তো মাসল বোথ ভলান্টারি অ্যান্ড ইনভলান্টারি ক্যান নট ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি, ওরা একা একা কাজ করে না। দে রিসিভ ইনস্ট্রাকশন ফ্রম দ্য নার্ভাস টিস্যু। For example, during exercise, the brain signals the heart to beat faster to meet the body's increased oxygen demand. যখন তুমি এক্সারসাইজ করছো হার্টবিট অটোমেটিক্যালি বেড়ে যায়, কারণ এক্সারসাইজ করার জন্য লাগবে বেশি এনার্জি। এবার বেশি এনার্জি করতে গেলে তোমার বেশি অক্সিজেন লাগবে, তখন হার্টটা বেশি করে বিট করবে। তাহলে এবার চলে আসি, আমি অলরেডি কিন্তু এখান থেকে এত অব্দি আহ কিন্তু আমার এক্সপ্লেন করা হয়ে গেছে নিউরনের স্ট্রাকচার। কিসের? নিউরনের স্ট্রাকচার। আমি কিন্তু নিউরনের এই যে দেখো সেল বডি বলে দিয়েছি বা সাইটন, তারপরে দেখো যার মধ্যে নিউক্লিয়াস আছে যে সেলকে কন্ট্রোল করে, ডেনড্রাইট বলেছি, তারপরে অ্যাক্সন বলেছি। ডেনড্রাইটের ফাংশন কি লেখা আছে? এই যে দেখো লেখা আছে রিসিভ সিগন্যালস ফ্রম আদার নিউরন, হ্যাঁ কি না? এই যে দেখো এদিকে দেখো সিগন্যালটা কে রিসিভ করে? ডেনড্রাইট রিসিভ করছে কিনা, এই পার্ট গুলো রিসিভ করে। তারপরে অ্যাক্সন দিয়ে ওই সিগন্যালটা আবার দূরে চলে যায়, সেখান থেকে আবার পরের নিউরনে ওটা আবার চলে যাবে। তাহলে the long fiber axon that carries messages from the cell and ends at axon terminal. এই যে দেখো এই এন্ডিংটার নাম আমি যদিও লিখেছি নার্ভ নিউরন টার্মিনাল ও নার্ভ এন্ডিং, বইতে লেখা আছে অ্যাক্সন টার্মিনাল, একই ব্যাপার। টার্মিনাল মানে হচ্ছে এন্ডিং। তারপরে ওখান থেকে মেসেজটা চলে গেল আদার সেল, মানে পরের ইয়েতে চলে গেল। এত কিন্তু নিউরো ট্রান্সমিটার সাইনাস অত বলা নেই, বাট আমি তাও একটু বেশি ডিটেইলেই বলে দিলাম। বলো এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। ডান। আচ্ছা, এবার নেক্সট চলে আসি আমাদের মাসকিউলো মাসকিউলো স্কেলিটাল সিস্টেম। আমাদের মাসকিউলো স্কেলিটাল সিস্টেম আমরা মানে অলরেডি এর পার্টস গুলো পড়ে ফেলেছি। যেমন আমরা বোন পড়ে ফেলেছি, বোনের টিস্যু, আমরা মাসল গুলো পড়ে ফেলেছি, তারপরে আমরা কার্টিলেজ পড়ে ফেলেছি, টেন্ডন পড়ে ফেলেছি, লিগামেন্ট পড়ে ফেলেছি, এগুলো সব কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। খালি আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ জয়েন্টস। এই যে দেখো বোনস গুলোর মাঝে মাঝে যে জয়েন্টস গুলো থাকে সেগুলো আমরা এটার মধ্যে পড়বো কিছুটা। এই স্কেলিটাল মাসকিউলো স্কেলিটাল সিস্টেম আমাদের কিসে হেল্প করে? স্ট্যান্ড আপরাইট, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে, মুভ চলতে, মেইনটেইন পয়েশ্চার পয়েশ্চার মেইনটেইন করতে, অ্যান্ড প্রোটেক্ট ডেলিকেট অর্গানস, আমাদের ইন্টারনাল অর্গান গুলোকে প্রোটেক্ট করতে। এটা এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার আমাকে বলো যে এই মাসকিউলো স্কেলিটাল সিস্টেম কি নিজে নিজে কাজ করবে নাকি এটা আমাদের নার্ভাস সিস্টেমের আন্ডারে কাজ করবে? অবশ্যই নার্ভাস সিস্টেমের আন্ডারে কাজ করবে। আর এর আগের দিন আমাদের হয়ে গেছে মাসল যে বোনকে পুল করে, কি দিয়ে পুল করে বলো? টেন্ডন দিয়ে পুল করে কিনা? তাহলে ওটা এখানে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এখানে কিন্তু ফিগারটা ভালো করে করবা। তোমাকে মনে করো আহ এটা মনে করো করে দিল এ, এটা মনে করো বি, এটা মনে করো সি করে দিল এরকম।
তোমাকে আইডেন্টিফাই করতে হবে এ হচ্ছে মাসল, বি হচ্ছে টেন্ডন, সি হচ্ছে লিগামেন্ট। তারপরে তোমাকে জিজ্ঞাসা করলো হোয়াট ইজ দ্য ফাংশন অফ বি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সি। এরকম করেই এখন কোয়েশ্চেন হয় বোর্ডসে। আচ্ছা এবার চলে আসো, স্যার আমাদের ওয়েট, বডি ওয়েটের কত পার্সেন্ট বোনের ওয়েট? 12 থেকে 15% হচ্ছে আমাদের বডি ওয়েটের, টোটাল বডি ওয়েট যত হবে তার 12 to 15% হচ্ছে আমাদের বোনস এর ওয়েট। তো এটা এখান থেকে আবার এত অব্দি ব্র্যাকেট করে দাও, মানে ধরে নাও তোমার তোমার ওয়েট মনে করো 40 কেজি, তাহলে 40 কেজির আমি 12 আর 15 এর মাঝামাঝি ধরে নাও 14 কেজি, 13 কেজি ধরে নিলাম। 13%, তো 13/100 হয়ে গেল তো। তাহলে এখানে চলে আসলো তোমার ফোর ফোর 13 4 যা কত হয় 52, 52/10 মানে কত হচ্ছে 5.2 কেজি হবে তোমার বোনসের ওজন। মানে তোমার ওজন 40 কেজি, তো তোমার বোনের বোনসের ওজন মোটামুটি 5.2 কেজির কাছাকাছি হবে। হ্যাঁ, করতে হবে। এবার চলে আসি আমরা, কথা বলো না, তোমাকে একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে 3.4, আর এটা এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে যে ডেটাগুলো দেওয়া আছে সেই ডেটাগুলো মাথায় রাখবা, আমি সব থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো ব্র্যাকেট মানে হাইলাইট করে দিচ্ছি। এইদিকে দেখো, অ্যাডাল্ট মেলস হ্যাভ অ্যাবাউট 40 to 50% মাসল। বোঝো, কিন্তু তোমার বডি ওয়েটের 40 to 50% হচ্ছে মাসল, মেল বলেছে। আর অ্যাডাল্ট ফিমেলের কত পার্সেন্ট মাসল হয়? 30 to 40% হচ্ছে মাসল হয়। কিন্তু বোনস কত পার্সেন্ট হয়? 12 to 15% হচ্ছে বোনস এর ওজন হয়, অলদো বোনস মাস ইজ 12 to 15%। এবার তোমাকে যদি একটা কিছু এরকম আহ এরকম একটা গল্প টল্প কিছু একটা তুলে দেয়, এগুলো ডেটাগুলো দেওয়া থাকবে না। এই ডেটাগুলো কিন্তু দেওয়া থাকবে না, থাকলেও থাকতেও পারে, না 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 থাকারও কোনো ব্যাপার না, থাকতেও পারে। তোমাকে বললো যে আহ, একটা অ্যাডাল্ট মেল যার ওজন মনে করো, নর্মাল ওজন মনে করো বললো হচ্ছে 65 কেজি, আর একজন ফিমেল নর্মাল ওজন মনে করো বললো সে আমি বললাম 55 কেজি, কথার কথা। এবার তোমাকে এরকম একটা চার্ট দিল, 65 একজনের দিয়ে দিল হচ্ছে মনে করো 80 কেজি, এইখানে দিয়ে দিল মনে করো 40 কেজি, এরকম অনেক ডেটা তোমাকে দিয়ে দিল। দিয়ে তোমাকে বলল যে কোন মেল এখানে ওবিসিটিতে ভুগছে। ওবিসিটি মানে বোঝো, যে হ্যাঁ মানে বেশি ফ্যাট হয়ে যাওয়া, ওবিসিটিতে ভুগছে। কার মনে করো মাসল বেশি, মাসল কম ফ্যাট বেশি, কার বোনস বোনস হেলদি, এরকম অনেক কিন্তু হ্যাজানো টাইপের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এই ডেটাগুলো কিন্তু একটু মাথায় রাখবা, কত পার্সেন্ট মেয়েদের, কত পার্সেন্ট ছেলেদের, কত পার্সেন্ট, কিন্তু এগুলো কি বলতো, এগুলো নর্মাল দেওয়া আছে, এগুলো কিন্তু নর্মাল এইগুলো ডেটাগুলো দেওয়া আছে, হলো। এবার দেখে নিই আমরা মাসকিউলোস্কেলিটাল সিস্টেম ইন অ্যাকশন। চলে চলে আসি এলবো। দেখো মনে করো এটা আমাদের ফোরাম, এই যে এইখানে যে জয়েন্টটা থাকে এটাকে কি বলা হয়? এলবো। আচ্ছা তারপরে মনে করো এটা আমাদের হেড, তাহলে এইটা মনে করো আমাদের আর্ম। তো শোল্ডারের সাথে আমাদের আর্মের যে জয়েন্টটা সেটা হচ্ছে এই যে এই শোল্ডারের কথা বলেছি। তারপরে মনে করো এটা আমাদের লেগ, তো এই যে নি, এই জয়েন্টের কথা বলেছি নি। তো এখানে কিছু তোমাকে জিজ্ঞাসা করেছে যে তুমি কি তোমার এলবোকে কমপ্লিট রোটেশন করতে পারো? না, মানে এই এলবোকে এতটুকুনি আমি মুভ করাতে পারছি, এই লিমিটেড, এর থেকে বেশি করতে পারবো না বা অন্য কোনো দিকে করতে পারবো না, এর ইয়েটা হচ্ছে লিমিটেড। তাহলে এর কমপ্লিট রোটেশন নো হয়ে গেল, পার্শিয়াল রোটেশনও নো হয়ে গেল, বেন্ডিংই শুধু করতে পারবা ইয়েস।
তো টার্নিং টার্নিং করতে পারছো কিনা, সাইড রেজিং করতে পারছো কিনা, আপ ডাউন অর এনি আদার মুভমেন্ট করতে পারছো কিনা, কি হয়ে যাবে বলো তো? নো। সেরকম করে শোল্ডার, এগুলো সব করে নি। শোল্ডারের করে দাও, প্রথমটা হয়ে যাবে কমপ্লিট রোটেশন, ইয়েস। কেন বলো তো? এইদিকে দাও, শোল্ডার আমি কমপ্লিট এরকম রোটেট করতে পারছি, তাই না? তাহলে এটা ইয়েস হয়ে যাবে, পার্শিয়াল রোটেশনও ইয়েস হয়ে যাবে, বেন্ডিংও ইয়েস হয়ে যাবে, টার্নিং সাইড রোটেশন এটাও ইয়েস হয়ে যাবে। হয়েছে। নিতে এটা হয়ে যাবে নো, নি আর এলবো একই হবে, হ্যাঁ। এটাও হয়ে যাবে নো, এটা হয়ে যাবে ইয়েস, এটা হয়ে যাবে নো। নেক, নেকে তুমি কমপ্লিট রোটেশন করতে পারো না, নো হবে। নেককে এই যে দেখো, নেক আমরা লিমিটেড এইটুকুনি আর এই উপরে একটু নিচে। পার্শিয়াল রোটেশন নেকে হয়ে যাবে ইয়েস, আর বেন্ডিংও হয়ে যাবে ইয়েস, টার্নিং এগুলা হ্যাঁ কিছুটা ইয়েসই হবে। ফিঙ্গার্স, ফিঙ্গার্সে শুধু বেন্ডিংটা ইয়েস হবে, বাকি সব নো হয়ে যাবে। টো, টোতেও শুধু বেন্ডিংটা ইয়েস হবে, বাকি সব নো হয়ে যাবে। আর রিস্ট, রিস্টে শুধু ফার্স্টেরটা নো হবে, বাকি সব ইয়েস হয়ে যাবে। তো পাশে লোকেশন ঠিক হয়েছে কি হবে নাকি? আবার হুম? না, ফিঙ্গার বলতে ধরে নাও ফিঙ্গারের মাঝখানের জয়েন্ট গুলা ধরো, হ্যাঁ। এখানে ফিঙ্গারের মাঝখানের জয়েন্ট গুলা ধরো, এটাকে তুমি ফিঙ্গার জয়েন্ট বলবো না, এটাকে পাম জয়েন্ট বলে। এগুলো, এগুলো এটা হচ্ছে কার্পাল, এটা মেটা কার্পাল, এটা ফ্যালাঞ্জেস। তো ফ্যালাঞ্জেসের মধ্যে যে জয়েন্ট গুলো আছে সেগুলো জিজ্ঞাসা করেছে, ফ্যালাঞ্জেস উইথ মেটা কার্পাল না। বুঝতে পারলে না পারবি? আচ্ছা, দেখাচ্ছি। লিস্টের পাশের পাশের লোকেশনটা কি নিয়ে বললা? রিস্টের, রিস্টের হ্যাঁ রিস্টের দেখো কমপ্লিট রোটেশনটা শুধু নো, বাকি সব ইয়েস হবে। রিস্টের বাকি সব ইয়েস হবে। আর টোতে শুধু বেন্ডিংটা ইয়েস হবে, বাকি সব নো হয়ে যাবে। তাহলেই তোমার এই চার্টটা কমপ্লিট। বলো, রেজিস্টার কমপ্লিট রোটেশন ঠিক বলা যাবে না, কারণ তুমি এই হাতটাকে এখানে লাগাতে পারবা না, আবার পুরো এইদিকেও এখানে লাগাতে পারবা না, হ্যাঁ। তো সেই জন্য এটা হবে না। হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ভেরিয়াস টাইপস অফ জয়েন্টস গুলো এখানে দেখলাম, ভালো কথা। তো এখানে কি তুমি কিন্তু এনসিইআরটি এর কোনো লাইন ছাড়বে না, এই বছর কিন্তু এনসিইআরটি কে একদম ভিতর থেকে কোয়েশ্চেন দিচ্ছে। যেমন বলা যায় না এই প্যাসেজটাই একটু মডিফাই করে দিয়ে দিল, এখানে কোনো কোয়েশ্চেন নাই কিন্তু দিয়ে দিল এমনি জাস্ট এটা দিয়ে হেজানোর জন্য। So you may have noticed that some parts of our body can move easily in many directions while other move only in a single direction. যেমন মনে করো তোমার এলবো শুধু একটা ডাইরেকশনেই মুভ করে, কিন্তু তোমার শোল্ডার সেটা তুমি অনেক ডাইরেকশনেই ঘোরাতে পারো। So why does this happen? The difference is due to the types of joints present. এবার এখান থেকে জয়েন্টের ডেফিনেশন ব্র্যাকেট করো। A joint is a junction between two or more bones. তারপরে জয়েন্টস এর ফাংশন আলাদা করে ব্র্যাকেট করো। জয়েন্টস অ্যালাউ মুভমেন্ট বাট দে ক্যান নট মুভ দ্য বোনস অন দেয়ার ওন। জয়েন্টকে মুভ করায় কিন্তু মাসল, টেন্ডন এইগুলো। হয়েছে। তাহলে আমরা চলে আসি টাইপস অফ জয়েন্টস। প্রথমে চলে আসো বল এন্ড সকেট জয়েন্ট। বল এন্ড সকেট জয়েন্টের জন্য লেভেলিং খুবই ভালো করে দেখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ফিগারটা। এখানে বল এন্ড সকেট জয়েন্ট দেখো, এইখানে একটা দেখিয়েছে আর এইখানে একটা দেখিয়েছে, ইয়েস অর নো? এই দুটো জায়গায় তোমার বল এন্ড সকেট জয়েন্ট। এবার যে বল এন্ড সকেট জয়েন্টের একটা সিম্পলিফাইড পিকচার এখানে দেওয়া আছে,
ভালো করে শুনবা, না হলে জয়েন্টস গুলো বুঝতে পারবা না কিন্তু। বল অ্যান্ড সকেট, দেখো বল অ্যান্ড সকেট জয়েন্টে কি হয় যে একটা বোনের টিপটা এরকম বলের মতো রাউন্ড হয়, আর আরেকটা বোন এরকম কাপের মতো হয়। এই যে এরকম কাপ শেপের হয় আরেকটা বোন। কথাটা বুঝতে পারছো? তাহলে দেখো, মনে করো এটা হচ্ছে ওই কাপটা, এটা হচ্ছে ওই বলটা। তাহলে বল বল আর এই কাপটা হচ্ছে সকেট। তাহলে এখানে যে জয়েন্টটা হলো, এটা অনেক দিকে ঘুরতে পারবে। ইয়েস অর নো? তাহলে তোমার শোল্ডারের যে বোনটা, এইটা দেখো, এইখানে বলটা আছে, এই এই হাতের থেকে আছে বলটা, আর শোল্ডার থেকে আছে সকেটটা, বুঝলা? তো এটা অনেক জায়গায় রোটেট করতে পারছি। তারপরে আমাদের হিপ বোন আর আমাদের এই যে ফিমার বলে, এই বোনটাকে, পায়ের এই বোনটাকে, থাই বোনকে বলে ফিমার। এইখানে যে ইয়েটা আছে দেখো, এটা তো অনেক দিকে রোটেট করা যাচ্ছে। তাহলে বল এন্ড সকেট জয়েন্ট অনেক দিকে রোটেট করতে পারে। বুঝলা ব্যাপারটা? দেখে নাও একটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল 3D ডায়াগ্রাম। এইটা ভালো একটা ডায়াগ্রাম। তো তোমরা লেবেলিং গুলো ভালো করে দেখবে। এটা শুধু বল, নিচের বোনটার থেকে বলটা, আর উপরে মানে এটা মানে অত ভালো বোঝা যাচ্ছে না। এবার দেখা হচ্ছে, তোমাকে যদি আমি এখানে বল এন্ড সকেট জয়েন্ট দেখাই, তোমার এই যে তুমি এই হাইলাইট করা বোনটাকে দেখো, এই হাইলাইট করা বোনটাকে আমি আইসোলেট করে যদি দেখাই, তাহলে দেখো এই যে বলটা দেখা যাচ্ছে, এই যে মাথাটা, বুঝতে পারলা? এটা হচ্ছে বলটা, এই যে এই পোর্শনটা, এটা হচ্ছে বল, হলো? আর ওটা যেই সকেটটার মধ্যে ঢুকে আছে, সেই সকেটটাকে যদি আমি দেখাই, এই যে এই বোনটার মধ্যে ঢুকে আছে, এইটাকে আইসোলেট করে যদি দেখাই, এই যে হচ্ছে সকেটটা, এই যে এই খাঁজটা, বুঝা যাচ্ছে ব্যাপারটা? তাই এগুলো হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। একটাই দেখালাম, কিন্তু এটা কিন্তু হিপ জয়েন্টসেও কিন্তু থাকে, এইখানটাতেও থাকবে। তাহলে ডান। এটা থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। এটা গোটাটাই পড়বা, ভালো করে পড়বা এই জিনিসগুলো, যে the shoulder joints allow the free movement of arm. This is because the rounded top of upper arm bone fits into the shallow hollow of shoulder bone. বলটা থাকে তোমার আর্মের মধ্যে, বুঝলা? আর সকেটটা থাকে বলেছে শোল্ডার বোনের মধ্যে। তাহলে এটা হয়ে গেল বল এন্ড সকেট জয়েন্ট। তো এটা টুগেদার উইথ দা কলার বোন, এই যে এইটা হচ্ছে কলার বোন, দেখে নাও। এই যে এইটা হচ্ছে তোমার কলার বোন। এক সেকেন্ড। এই যে এইটা হচ্ছে কলার বোন, ক্লেভিকল যে লেখা আছে, এটা হচ্ছে কলার বোন। এইটা দিয়ে আরো ভালো করে ফিক্স হয়ে থাকে জিনিসটা। টুগেদার উইথ দ্য কলার বোন the shoulder forms the girdle, collarbone, the shoulder forms the shoulder girdle which connects the arm to the skeleton. এবার গার্ডেল কাকে বলে? এই যে দেখো, শোল্ডার গার্ডেল কাকে বলে? যদি এই গোটা পার্টটাকে দেখো, এই যে দুটো বোন পাশাপাশি দেখা যাচ্ছে, দেখতে একটা মনে হচ্ছে, গলায় মনে হচ্ছে মালা পরানো আছে। এবার মালা মানে গার্ডেল, বুঝতে পারলা? তো এটাকে বলে শোল্ডার গার্ডেল, অর পেক্টোরাল গার্ডেলও বলে এটা। তো এই পেক্টোরাল গার্ডেল, দেখো তোমার আর্মটাকে, এই যে আর্ম মানে এই যে হাতের বোনটাকে তোমার শোল্ডারের সাথে লাগিয়ে রেখেছে। এই যে এইটা হচ্ছে কলার বোনের কথা বলেছে, এইটা, এইটা, আর এইটা হচ্ছে তোমার শোল্ডার বোন, আর এইটা হচ্ছে আর্ম। তো দেখো তিনটা বোন মিলে ফিক্স হয়ে আছে একসাথে। বুঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এই যে কলার বোন, শোল্ডার, আর কলার বোন আর শোল্ডার হচ্ছে শোল্ডার গার্ডেল, মানে গলার যে মালাটা, হুইচ কানেক্টস দ্য আর্ম টু দ্য স্কেলিটন, যেটা তোমার আর্মকে তোমার বডি স্কেলিটনের সাথে জুড়ে রেখেছে। তাহলে এটা ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সাইডওয়েজ, সার্কুলার, অনেক রকমের মুভমেন্ট করতে পারে।
তাহলে বল এন্ড সকেট জয়েন্ট হয়ে গেল। এবার হচ্ছে হিঞ্জ জয়েন্ট। হিঞ্জ জয়েন্ট মনে করো এই যে ধরে নাও এই যে দরজাটা, এই দরজার এই কবজাগুলোর ইংলিশ কি বলে? হিঞ্জ, তাই তো? তাহলে দরজার মুভমেন্টটা কোন দিকে হয়? এই দিকে হয়, কিন্তু দরজাটার মুভমেন্ট কি বাইরের দিকে কি হবে? সেরকমই আমাদের এলবোটাও এই যে একদিকে ভাঁজ হচ্ছে, যেমন দরজা একদিকে খোলে সেরকম এলবোটাও একদিকে ভাঁজ হচ্ছে, উল্টা দিকে কিন্তু ভাঁজ হবে। সেরকম নি মনে করো, নিটাও এই একদিকে ভাঁজ হচ্ছে, এই দিকে কিন্তু ভাঁজ হবে না। তাহলে হিঞ্জ মানে ভাববা এই যে কবজা, এমন বোনগুলো এমন ভাবে অ্যারেঞ্জ যে আর একটা বোনের লিমিটেড মুভমেন্ট হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে হিঞ্জ জয়েন্ট এইখানে দেখো একদম কবজারই ছবি দিয়ে দিছে, এটা কোনো সাইন্টিফিক ছবি না, কিন্তু এগুলো জাস্ট বোঝানোর জন্য দিয়ে দিছে, দরজার কবজার ছবি দিয়ে দিছে, এটা তো আর এরকম হয় না। তো হিঞ্জ জয়েন্ট এটার কিন্তু লিমিটেড মুভমেন্ট, এটা কোথায় থাকে? এলবো, নি, এগুলোতে থাকে। এই যে the elbow bends and straightens in one direction only, like a door hinge. So this type of bow joint is called hinge joint. A similar hinge joint is present in knee, where small bones called kneecap protects the joint. Kneecap মানে তোমার হাঁটুটা ওই জয়েন্টকে প্রোটেক্ট করে। তো যদি মনে করো এইখানে যদি আমি হিঞ্জ জয়েন্টটা দেখাতে চাই, দেখো মনে করো আহ একটু ছোট করতে হবে, এই যে এইখানটাতে যে জয়েন্টটা আছে সেটা হচ্ছে হিঞ্জ। এইখানে এইখানে যে জয়েন্টটা আছে, এই যে এটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। দেখো এখানে একটা বোন, এটাকে আইসোলেট করো, এই যে দেখো এটা কেমন টাইপের শেপ, এই যে উঠে আছে না এই দুই দুই দিকে, সেই জন্য আর একটা বোন, এই ধরে নাও এখানে যদি আমি আর একটা বোন যদি ড্র করি, সেটা শুধু এই যে এই বোনটা যখন এই দিকে আসবে, এই যে এইখানটাতে আটকে যাবে, এই যে এইখানটাতে আটকে যাচ্ছে, কি বুঝতে পারলা? এই বোনের এই জায়গাটা আটকে যাচ্ছে, তাহলে এটা লিমিটেড মুভমেন্ট। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, আর এটা হলো একটা বোন, আর একটা বোন দেখে নাও, আইসোলেট করে দেখাচ্ছি। এই বোনটার নিচটা দেখো কেমন শেপের, তো একটার সাথে আর একটা কেমন ভাবে এমন ভাবে ফিক্স হয়ে থাকে যে এদের লিমিটেড মুভমেন্ট এই জায়গায় হলো। নেক্সট আমরা চলে আসি হচ্ছে পাইভট জয়েন্ট। পাইভট জয়েন্ট অনেকে বুঝতেই পারে না ঠিক করে। আর এইখানে পাইভট জয়েন্টের যে ছবিটা দেওয়া আছে, তোমার নেকের এখানে থাকে, কিন্তু নেকের সব জয়েন্ট পাইভট জয়েন্ট না। আর পাইভটটার পিকচারটা দেখো, এটা তোমরা জানি না বুঝতে পারছো কিনা, আমি তো বুঝতে পারি। পাইভট জয়েন্ট হচ্ছে, ভালো করে যদি ডেসক্রাইব করতে হয় আমাকে, মনে করো এইটা হচ্ছে স্কাল, এবার স্কাল থেকে প্রথম যে মানে নেকের যে প্রথম বোনটা বেরিয়েছে, এটার নাম হচ্ছে অ্যাটলাস, ঠিক আছে? আর সেকেন্ড যে বোনটা, এই যে সেকেন্ড যে বোনটা, এই বোনটার নাম হচ্ছে অ্যাক্সিস। তো এই অ্যাটলাস আর অ্যাক্সিসের মাঝখানে যে জয়েন্টটা, এইটা হচ্ছে পাইভট জয়েন্ট। এবার পাইভট জয়েন্টকে তোমাকে এইভাবে ভাবতে হবে, ভাবো
একটু 3D করে বোঝানোর চেষ্টা করছি। ভাবো এটা একটা বোন, বুঝা গেল? এর মধ্যে মনে করো আমি আর একটা বোন এইভাবে ঢুকিয়ে দিলাম। কি বোঝা যাচ্ছে? একটু 3D মতো করে ভাবো জিনিসটা। তাহলে কি, তুমি নেটটাকে একটা লিমিটেড পর্যন্ত এরকম রোটেট করতে পারছো। রোটেশনটা কোথায় গিয়ে আটকে যাবে বলো তো? এই যে এইখানে আর এইখানে গিয়ে আটকে যাবে। এই এত দূর করলে আটকে গেল, ওইখানে উঁচু হাড্ডিতে আছে তাই। এইদিকে করলে আটকে গেল, কারণ এইদিকে এই উঁচু হাড্ডিটা আছে তাই ওটা আটকে যাচ্ছে। সেই জন্য আমাদের মানে ইয়ের মুভমেন্টটা লিমিটেড। বার্ডস এর আবার এই উঁচু হাড্ডি দুটো এই দুটো জায়গা থাকে না জানো, বা থাকলেও অনেক শর্ট থাকে। সেজন্য বার্ড অনেকটা পর্যন্ত ইয়ে করে, মানে মাথা ঘোরাতে পারে। এই উঁচু জায়গাগুলোকে বলে, এই উঁচু জায়গাগুলোকে বলে কন্ডাইল। এগুলোকে কি বলে? কন্ডাইল। তো আমাদের কটা কন্ডাইল আছে? দুটো। তাই আমরা হচ্ছে বাই কন্ডাইলিক। আর বার্ডের হয় একটাই কন্ডাইল, মনোকন্ডাইলিক। সেই জন্য বার্ড হচ্ছে অনেকটা মাথাটা ঘোরাতে পারে। কি ভালো লাগছে? তো যাই হোক, এটা হয়ে গেল তোমার পাইভট জয়েন্ট। তো নাও ট্রাই শেকিং ইউর হেড। যাই হোক, এটা দেখো, the skull is connected to the backbone through a pivot joint which allows the head to move side to side like a doorknob turning in a socket. doorknob যেরকম আমরা দরজা খোলা বন্ধ করি ওটা। তো তিনটাই জয়েন্ট আছে। এই তিনটা জয়েন্ট হচ্ছে আমরা মুভ করতে পারছি, বুঝলা? তো এই তিনটা জয়েন্ট যাদেরকে মুভ করতে পারছি তাদেরকে বলে মুভেবল জয়েন্ট। এদেরকে কি বলে? মুভেবল জয়েন্ট। আরো একটা জয়েন্ট আছে তোমার হচ্ছে স্যাডেল জয়েন্ট, যেটা আমাদের এই যে রিস্টের মধ্যে পাওয়া যায়, ওটা তোমাদের সিলেবাসে নাই, ছাড়ো। কিন্তু আর একটা জয়েন্ট হয় যেটা হচ্ছে ইমমুভেবল জয়েন্ট। হ্যাঁ, ইমমুভেবল জয়েন্ট অর ফিক্সড জয়েন্ট, যেখানে দুটো বোনসের কানেকশন আছে কিন্তু বোনস গুলো মুভ করে না। যেমন এক্সাম্পল হচ্ছে তোমার স্কালের মধ্যে যে জয়েন্টস গুলো, যেমন দেখো আহ ধরুন না, এই যে দেখো স্কালের এখানে এটা একটা বোন, এটা একটা বোন, মাঝখানে যে ক্র্যাকটা দেখতে পাচ্ছ এটা ভেবো না যে মাথাটা ফেটে গেছে, না, ন্যাচারালি এরকমই থাকে। এইটা একটা জয়েন্ট, কিন্তু এই জয়েন্ট গুলোকে আমরা কোনো নড়াচড়া করাতে পারি না। তো এগুলো হচ্ছে ইমমুভেবল জয়েন্ট, সেগুলো বুঝা গেল? তাহলে দেখো ফিক্সড জয়েন্ট অর ইমমুভেবল জয়েন্ট, দ্য স্কাল, এই যে দেখো, দ্য স্কাল ইজ এ হার্ড কেস অফ ফ্ল্যাট বোন, ওখানে অনেক ফ্ল্যাট চ্যাপ্টা চ্যাপ্টা বোন আছে, জয়েন্ট টুগেদার টু প্রোটেক্ট দ্য ব্রেন, আই অ্যান্ড ইয়ার। মানে স্কাল যেগুলোকে প্রোটেক্ট করে আর কি, ভিতরে ব্রেনকে প্রোটেক্ট করে। So bones of skull are connected by fixed joints, which means the bones of skull cannot move. This keep the brain safe even when the body moves. আচ্ছা, এইবার চলে আসি আমরা রেডি টু গো বিয়ন্ড এইটাতে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলেছে। দেখো, রেডি টু গো বিয়ন্ডে কি লেখা আছে যে, মনে করো এটা আমাদের একটা লং বোন। সাপোজ এইটা আমাদের একটা লং বোন। তোমরা যারা মাটন খেয়েছো, মাটনের লেগ পিসটা খাওয়ার পরে মাটনের লেগ পিসের ভিতরে দেখবা একটা ফ্লুইডের মতো জিনিস থাকে, যেটাকে আমরা অনেক সময় খাই। এবার দেখো, এই যে বোনস এর ভিতরে যে ফ্লুইডটা আছে এটার নাম হচ্ছে বোন ম্যারো। ঠিক, এই বোন ম্যারো মধ্যে একটা স্পেশাল টাইপ অফ সেল থাকে,
যে সেলটার নাম হচ্ছে স্টেম সেল। এই স্টেম সেল একটা দারুণ প্রপার্টি আছে, এই স্টেম সেল অনেক আলাদা আলাদা সেলে কনভার্ট হতে পারে। রেড ব্লাড সেলে কনভার্ট হতে পারে, হোয়াইট ব্লাড সেলে কনভার্ট হতে পারে, প্লেটলেটসে কনভার্ট হতে পারে, অনেক আলাদা আলাদা সেলে কনভার্ট হতে পারে। কেন? কারণ ওর মধ্যে একটা দারুণ পোটেনশিয়াল আছে যেটার নাম হচ্ছে প্লুরিপোটেন্সি। এটার নাম কি বললাম? প্লুরিপোটেন্সি। প্লুরিপোটেন্সি ইজ দ্য এবিলিটি অফ এ সেল টু কনভার্ট অর ডিফারেন্সিয়েট ইনটু ডিফারেন্ট টাইপস অফ সেলস, তাকে বলে প্লুরিপোটেন্সি। এবার ধরে নাও কারো লিউকেমিয়া হয়েছে। লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার হলে কি হয়, এই আরবিসি গুলো ডিফেক্টেড আরবিসি হয়, ডব্লিউবিসি প্লেটলেটস এগুলো সব ডিফেক্টেড হয়। তার মানে ওর স্টেম সেলটা খারাপ হয়ে গেছে, ওর স্টেম সেল গুলো ক্যান্সারাস হয়ে গেছে, এমন চেঞ্জ হয়ে গেছে যে ওর আরবিসি ডব্লিউবিসি গুলো খারাপ ফর্মে বেরোচ্ছে, এগুলো ঠিক ফর্মে বেরোচ্ছে না। তখন কি করতে হয়, মনে করো অন্য একটা হেলদি পার্সনের বোন ম্যারো, অন্য একটা হেলদি পার্সনের বোন ম্যারো নিতে হয়, নিয়ে একটা পেট্রি ডিশের মধ্যে নিলা, পেট্রি ডিশের মধ্যে নিলা হচ্ছে একটা কালচার মিডিয়াম, কি নিলা? কালচার মিডিয়াম। স্যার কালচার মিডিয়ামে কি থাকে? কালচার মিডিয়ামে প্রচুর নিউট্রিয়েন্টস এন্ড হরমোনস দেওয়া থাকে, যেগুলো কিনা সেল ডিভিশনে হেল্প করে। কিসে হেল্প করে? সেল ডিভিশনে হেল্প করে। তো এই বোন ম্যারো এখানে নিয়ে নিলাম, কারোর একজন বোন ম্যারো আমি যদি এই কালচার মিডিয়ামে নিয়ে নিই, 1-2 সপ্তাহের মধ্যে এই বোন ম্যারো অনেক সেল ডিভিশন করে অনেক হয়ে যায়, অনেক বোন ম্যারো হয়ে যাবে এই কালচার প্লেটের মধ্যে। সেখান থেকে নিয়ে আবার নতুন কালচার প্লেটে আবার কালচার করো, আরো অনেক বোন ম্যারো হয়ে যাবে। আর এই বোন ম্যারো গুলো হচ্ছে একজন ভালো হেলদি পার্সনের বোন ম্যারো। এবার করতে হয় কি, যে এই যে পেশেন্টটা আছে সেই পেশেন্টের ডিফেক্টেড বোন ম্যারোকে অপারেশন করে বের করে দিতে হয়। বের করে দিয়ে ওর মধ্যে এই ফ্রেশ হেলদি বোন ম্যারো রিপ্লেস করে দিতে হয়। তাহলে ও এই যে ফ্রেশ হেলদি বোন ম্যারোটা নিলাম, তার মধ্যে স্টেম সেল গুলো খারাপ হবে না ভালো হবে? অবশ্যই ভালো হবে। তাহলে যদি ভালো হয় তাহলে তার ডব্লিউবিসি আরবিসি ডব্লিউবিসি এগুলো তখন ঠিকঠাক তৈরি হবে, তখন ওগুলো মানে ওর লিউকেমিয়াটা চলে যাবে, মোট কথা। বোঝা গেল? তাই এটাকে স্টেম সেল থেরাপি বলে। এটা মডার্ন মডার্ন মেডিসিন মেডিকেল সায়েন্সের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। ছাতা প্রচুর লাগে। হুম। স্যার গোলম্যান ওটাকে ইনজেক্ট করে দেবেন? ধরে নাও একটা পার্সন এ, মনে করো এটা একটা পার্সন এ, হ্যাঁ, যার লিউকেমিয়া হয়েছে, যার মধ্যে বোন ম্যারোটা খারাপ হয়ে গেছে, স্টেম সেল গুলোই খারাপ। তো স্টেম সেল গুলো খারাপ হয়ে যাওয়ার জন্য, ক্যান্সার হলে কি হয়, স্টেম সেল র্যাপিডলি গ্রো হতে থাকে। আরবিসিটা ঠিক করে তৈরি হলো কি হলো না তত দেখে না, একটু হলো ছেড়ে দিল, মানে ডিফেক্টেড আরবিসি ডিফেক্টেড রোগী। তো এইটা মনে করো পার্সন বি এর বোন ম্যারো অপারেশন করে বের করা হলো অল্প, জাস্ট ওর থাই থেকে, হ্যাঁ, না হলে মনে করো থাই থেকেই জেনারেলি নেয়, ওখান থেকে বোন ম্যারোটা বের করবে একটু, বের করে নিয়ে ওই বোন ম্যারোটাকে আর্টিফিশিয়াল ভাবে কালচার করে বোন ম্যারোর অ্যামাউন্টটা বাড়াবে অনেক। কারণ ওইটুকু বোন ম্যারো দিয়ে তো আর কাজ হবে না, ওটা অনেক বেশি করে অ্যামাউন্টে বাড়াতে হবে। কালচার মিডিয়ামে ল্যাবের মধ্যে ওটাকে কালচার করে বাড়ায়, সেল ডিভিশন করায় বোন ম্যারোর সেলগুলোকে। এই বোন ম্যারোর মধ্যে আছে ফ্রেশ স্টেম সেল, ভালো স্টেম সেল আছে। তো তারপরে কি করা হয়, যে এই ডিফেক্টেড যে এ পার্সনটা, ওর মধ্যে এই অন্য লোকের বোন ম্যারোটা ট্রান্সফার করে দেওয়া হবে অপারেশন করে। আর এটা একটা অপারেশনে হয় না অ্যাকচুয়ালি, হ্যাঁ, মনে করো একবার করলো, তারপর 6 মাস পরে আবার বোন সেল রিপ্লেসমেন্ট করতে হয়, এরকম মোটামুটি 4-5 বার করলে ওর লিউকেমিয়াটা এই 70-80% ঠিক হয়ে যায়। এই ডেট লাইনটাও লিখে দিতে হবে।
সব মানে স্টেম সেল থেকে যা সেল তৈরি হবে সবই ডিফেক্টিভ। ইনজেক্ট করে ঢোকায়, একটা কাট করে বোনের মধ্যে ফ্রেশ করে আগে ডিফেক্টেড বোন ম্যারোটা বের করে নিয়ে পরে তারপরে ফ্রেশ বোন ম্যারোটা ঢোকানো, এটাকে স্টেম সেল থেরাপি বলে। কিন্তু এটার জন্য কি হতে হবে, যে যেই পার্সনের বোন ম্যারো ট্রান্সফার করা হচ্ছে ওই দুজনের মধ্যে আবার একটু ব্লাড গ্রুপ ম্যাচ ট্যাচ হওয়ার ব্যাপার আছে, আবার ব্লাড গ্রুপ টু ম্যাচ হতে হবে। হ্যাঁ ওই তো, ওটা মানে ব্লাড গ্রুপের সাথেই ওটা রিলেটিভ। স্টেম সেল তো কোন ব্লাড গ্রুপ বানাবে সেটা তো ওটা মানে ব্লাড গ্রুপটা দেখেই না স্টেম সেলটা চুজ করবে। হুম হুম হুম। ওটা মানে কি বলতো, স্টেম সেল যে দেবে বা যার বোন ম্যারো নেবে সে ক্লোজ রিলেটিভের মধ্যে হলে বেশি ভালো। তো এই যে দেখো, স্টেম সেলস ইন দ্য বোন ম্যারো আর স্পেশাল সেলস দ্যাট ক্যান ডিভাইড অ্যান্ড মেক নিউ সেলস ইন এ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। স্টেম সেলস ফ্রম এ হেলদি পারসন আর গিভেন টু patient who have blood cancer like leukemia or disorder such as thalassemia এগুলো। থ্যালাসেমিয়াও ব্লাড রিলেটেড একটা ডিসঅর্ডার। এই পজ অ্যান্ড পন্ডারের এই কোশ্চেনটা আমি পরে করাবো, এটা আমাকে একটু রিসার্চ করে বের করতে হবে। আমার মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে কোশ্চেনটা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েশ্চারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার চেয়েছে, নাকি ওভারঅল ইন জেনারেল একটা অ্যান্সার চেয়েছে, ওটা আমাকে একটু দেখতে হবে। যেমন এখানে বলেছে যে ক্যান ইউ আইডেন্টিফাই হুইচ জয়েন্টস আর ইনভলভ, এবার কি এটার জন্য কোন জয়েন্ট এটার জন্য কোন জয়েন্ট ওরকম, নাকি সব গোটাটা মিলে একই অ্যান্সার হবে, সেটা একটু দেখতে হবে। আলাদা আলাদা হলে মুশকিল আছে। হ্যাঁ, কারণ এগুলো এক একটা পয়েশ্চার কিন্তু খুব কমপ্লেক্স পয়েশ্চার। হ্যাঁ, এটা একটাই হবে হয়তো। জয়েন্ট নিলে তো তোমাকে সব জয়েন্টেরই নাম বলতে হবে, খালি ফিক্স জয়েন্ট বাদ দিয়ে সব জয়েন্টই বলতে হবে না। আচ্ছা, তারপরে চলে আসি স্কেলিটাল সিস্টেম। দেখো, স্কেলিটাল সিস্টেম আমি যেটা বলছি ভালো করে দেখবা। তুমি এখানে পুরো স্কেলিটনটা দেখো, এইখানে যে পিছন দিকে যে ব্যাকবোন দেখা যাচ্ছে, আর ব্যাকবোন থেকে দেখো অনেকগুলো রিবস বেরিয়েছে, এই যে এগুলো বোঝা যাচ্ছে, এই যে রিবস গুলো বেরিয়েছে। আমি যেটা বলছি ভালো করে শুনবা। মনে করো এটা হচ্ছে স্কাল, এখানে ব্যাপার আছে কিন্তু। মনে করো এটা হচ্ছে স্কাল, এবার স্কাল থেকে মনে করো এরকম করে ব্যাকবোনটা বেরিয়েছে, তোমার পিছন দিকে যে ব্যাকবোন। এবার তোমার সামনের চেস্টের এই জায়গাটায় একটা ফিশের শেপের একটা বোন আছে, এই জায়গাটা যেটার নাম হচ্ছে স্টারনাম। মনে করো এই স্টারনামটাকে আমি একটু সাইড করে এখানে ড্র করছি। তো কি হয় যে পেছন থেকে রিবস গুলো এসে এই সামনে স্টারনামে এরকম ভাবে কানেক্টেড থাকে। আমি বেশি রিবস আঁকাচ্ছি না, 3টা রিবস ড্র করছি এরকম। তাহলে যদি আমি এটাকে ভাবি একটা অ্যাক্সিস পাবো, এই অ্যাক্সিসের মধ্যে স্কাল পড়ে যাচ্ছে, বুঝা গেল কথাটা, তোমার ব্যাকবোনটা পড়ে যাচ্ছে, আর রিবস গুলো পড়ে যাচ্ছে। তাই এগুলাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটন। যেহেতু এগুলো অ্যাক্সিস বরাবর আছে, তাই এই যে 3টা আমি ড্র করলাম, স্কাল, ব্যাকবোন,
রিবস, এই তিনটা যেহেতু, আর স্টার নামটাকেও নিয়ে নিই, এটাকে ভুললে চলবে না। এই এই সবগুলোকে কি বলা হয় বললাম? অ্যাক্সিয়াল স্কেলিটন। যেহেতু এটা তোমার অ্যাক্সিস বরাবর আছে, একদম বডির মিডল দিয়ে যাচ্ছে। এইবার তুমি ইমাজিন করো, এইখানে তোমার শোল্ডার বোন আছে, বেশি কমপ্লেক্স করে ড্র করছি না, এখানে শোল্ডার বোন আছে, আর এইখানে মনে করো হিপ বোন আছে। এইবার দেখো, শোল্ডার বোনের সাথে কানেক্ট হয়ে আছে আমাদের হ্যান্ডস, এটা মনে করো হ্যান্ডস এর বোনগুলো। সেখান থেকে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, এইখান থেকেও মনে করো আছে হ্যান্ডস। আর আমাদের হিপ বোনের সাথে জয়েন্ট হয়ে আছে আমাদের লেগ বোনস গুলো। টার্সাল, মেটাটার্সাল, ওগুলো ছাড়ো। তাহলে এগুলো কি আর, এই যে দেখো, এবার ইমাজিন করো এইখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা পা, এখানে একটা পা, এগুলো কি অ্যাক্সিস বরাবর মাঝখানে আছে না সাইডের দিকে আছে? তাই এগুলাকে বলে অ্যাপেন্ডিকিউলার স্কেলিটন, অ্যাপেন্ডেজেস। এগুলোকে কি বলে? অ্যাপেন্ডিকিউলার স্কেলিটন। তো স্কেলিটনের ভাগ আছে, যেটা তোমার বডির একদম অ্যাক্সিস বরাবর গেছে, সেগুলো অ্যাক্সিয়াল। আর সাইডের দিকে যে বোনস গুলো, এগুলো অ্যাপেন্ডিকুলার। অ্যাপেন্ডেজেস মানে হাত পাকে অ্যাপেন্ডেজেস বলে। তাহলে এবার আমি তোমাকে কিছু কিছু জিনিস দেখাতে চাই এই, এখান থেকে। সবার প্রথমে আমি দেখাতে চাই হচ্ছে এই ভার্টিব্রাল কলাম। এই যে পেছন দিকে যে ব্যাক বোনটা দেখতে পাচ্ছ, এই টোটাল যে এই টোটাল যে ব্যাকবোনটা দেখা যাচ্ছে, এটাকে ব্যাকবোনের আর একটা নাম ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের মধ্যে অনেকগুলো ছোট ছোট বোনস আছে, এই যে দেখো, একটা 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 করে হাইলাইট করছি, দেখতে পাচ্ছ? এগুলোর অনেক নাম আছে, সার্ভাইকাল, থোরাসিক, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, এরকম অনেক নাম আছে। যাই হোক, এক একটা বোনকে বলে ভার্টিব্রা। বুঝতে পারলা? ধরুন না, একটা ভার্টিব্রাকে আমি আইসোলেট করে দেখাই, এই যে এইটা হচ্ছে একটা বোন। বুঝা গেল ব্যাপারটা, জিনিসটা? এর মাঝখানে একটা হলো স্পেস আছে, যেখান দিয়ে তোমার ব্রেনের স্পাইনাল কর্ডটা এখান দিয়ে গেছে। তো এইটা এরকম অনেকগুলো বোনস পর 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 জয়েন্ট হয়ে তোমার এরকম করে ইয়েগুলো বানিয়েছে, তোমার হচ্ছে ভার্টিব্রাল কলাম বানিয়েছে, ভার্টিব্রা গুলো মিলে বানিয়েছে ভার্টিব্রাল কলাম। এবার যখন তুমি লাফাচ্ছ, দৌড়াচ্ছ, তোমার ব্যাকবোনে চাপ পড়বে, তো সেই চাপটাকে অ্যাবজর্ব করার জন্য মাঝখানে ভার্টিব্রা গুলোর মাঝখানে কুশন থাকে, বেশ সফট একটা জিনিস থাকে, যেটা হচ্ছে কার্টিলেজ। এই যে আমি যদি এইখান থেকে একটা ভার্টিব্রাকে আইসোলেট করে দেখাই, মেবি এখানে আছে কিনা জানি না, না এখানে কার্টিলেজটা দেখায়নি। মানে আমি বলতে চাইছি এখানে কার্টিলেজটা থাকবে, এই যে এইখানে একটা সফট কুশনিং থাকবে, এই যে এই জায়গাটায় এখানে একটা সফট কুশনিং আছে মনে করো, এটা হচ্ছে কার্টিলেজ। বুঝতে পারলে ব্যাপারটা? তো যখনই তোমার মনে করো হাঁটা চলা বা কিছু একটা হচ্ছে, বা দৌড়ঝাঁপ জাম্পিং হচ্ছে, এই কার্টিলেজ হচ্ছে কি করে, এই ব্যাকবোনের মধ্যে যাতে প্রেসার না পড়ে, তো সেটাকে অ্যাবজর্ব করে নেয়। ওটাকে বলে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। এই কার্টিলেজ গুলোকে বলে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। আমি যদি ওটা ড্র করি, তো মনে করো এইটা একটা ভার্টিব্রা, এইটা মনে করো আর একটা ভার্টিব্রা, এদের মাঝখানে এই জায়গাটায় আছে ওই কার্টিলেজটা, এইখানে। এটা কি? কার্টিলেজ
এটার নর্মাল নাম কি? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, মানে দুটো ভার্টিব্রাল, ইন্টার মানে কি মাঝখানে, বুঝলা? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, যেটা হচ্ছে শক অ্যাবজর্বার, শক অ্যাবজর্বার হিসেবে কুশনের মতো কাজ করে, তোমার ব্যাকবোনকে ফ্লেক্সিবল রাখে। এটা না থাকলে তোমার ব্যাকবোনের বোনস গুলো ঘষাঘষি লেগে ফ্রিকশন হয়ে ক্ষয় হয়ে যেত। তাহলে দেখো, আমি ভার্টিব্রা সম্পর্কে যা বললাম সেটা আগে এবার দেখো। প্রথমে আগে দেখে নিই যে প্রথমে স্কেলিটন কিসে হেল্প করে। স্কেলিটাল সিস্টেম কনসিস্ট অফ ফ্রেমওয়ার্ক অফ বোনস দ্যাট প্রোভাইড স্ট্রেংথ, প্রোটেক্ট ডেলিকেট ইন্টারনাল অর্গান। ইট ইনক্লুড স্কাল, ভার্টিব্রাল কলাম অ্যান্ড রিবস। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। এবার ভার্টিব্রাল কলাম আর ব্যাকবোন, সেটাই এখান থেকে ব্র্যাকেট করো। ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল, মানে স্কালের ঠিক নিচ থেকেই আমাদের ফ্লেক্সিবল কলাম কল্ড ব্যাকবোন অর ভার্টিব্রাল কলাম, যেটাকে স্পাইনও বলে, মেড আপ এ সিরিজ অফ স্মল বোনস কল্ড ভার্টিব্রা আর ভার্টিব্রি, প্লুরালে ভার্টিব্রি বলে। তো অনেকগুলো, এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, অনেকগুলো দিয়ে একটা কলাম বানাচ্ছে, বুঝাচ্ছে আমার কথাটা? অনেকগুলো দিয়ে একটা কলাম মানে কি পিলার বানাচ্ছে, এরকম করে একটা পিলার বানাচ্ছে। তো এটা একটা ভার্টিব্রা, এটা একটা ভার্টিব্রা, এটা একটা নিয়ে বানালো ভার্টিব্রাল কলাম। জিনিসটা বুঝলা? কিন্তু এটা আমি কি বললাম, এটার এটার কাজ কি? স্ট্যান্ড আপরাইট, তোমার বডিকে সোজা হয়ে দাঁড়াতে হেল্প করে। আর এখানে কি বললাম যে দুটো ভার্টিব্রার মাঝখানে, বিটুইন ইচ ভার্টিব্রা ইজ এ কার্টিলেজ ডিস্ক, একটা কার্টিলেজ থাকে যেটা কিসের মতো? কুশনের মতো, and allows flexibility so we can bend and twist without injuring the internal spinal cord. ভিতরে যে ব্রেনের স্পাইনাল কর্ডটা, ওটার ইনজুরিটা যাতে না হয়। এটুকুনি ক্লিয়ার? এবার নেক্সট অ্যাক্সিয়াল স্কেলিটনে আসি, সেটা হচ্ছে রিবস। এই দিকে দেখো, এইটাকে আইসোলেট করে, এইটাকে হাইড করে দিচ্ছি, এগুলোকেও হাইড করে দিচ্ছি। তুমি দেখো, ভার্টিব্রার থেকে শুরু হয়েছে, এইটাকে ফলো করো, এই ব্লু কালারের এটাকে ফলো করো। এইটা দেখো, এখান থেকে স্টার্ট হয়েছে, সামনের দিকে যাচ্ছে, গিয়ে দেখো তোমার বডির সামনে ফিশের মতো দেখতে, চেস্টের এখানে ফিশের মতো দেখতে একটা বোন আছে, যেটার নাম হচ্ছে স্টারনাম, ওইখানে গিয়ে লেগেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো তো, বোনটা যখন, এটা হচ্ছে রিবস, এগুলোকে কি বলে? রিবস। রিবস এর শুরুটা একরকম, মানে যখন ব্যাকবোন থেকে বেরোচ্ছে দেখো কালারটা একরকম, কিন্তু স্টারনামে যখন লাগছে তখন কালারটা একটু সাদা। ইয়েস অর নো? এই সাদা কালারটা হচ্ছে কার্টিলেজ। সাদা কালারটা কি বললাম? কার্টিলেজ। তার মানে পুরোটা বোনস হয় না, পিছন থেকে বোনস হয়ে আসলো এতটা, তারপরে স্টারনামে যখন লাগছে তখন কার্টিলেজটা লাগছে, বুঝলা? আর এইখানে ফিশের মতো যে একটা বোন থাকে, ওটার নাম স্টারনাম অর ব্রেস্ট বোন। তাহলে দেখো এটা, ও আর একটা জিনিস, এটা কি কাজ করছে বলো? এই রিবস এর ভিতরে কোন অর্গান দেখতে পাচ্ছ? লাংস। আর একদম মিডিলে এটা কি? হার্ট, তাই কি না? তো এই ডায়াফ্রামটাকে সরাই দিই। এই যে দেখো, হার্ট, লাংস, এগুলোকে প্রোটেক্ট করছে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই রিব কেজ আমাদের এগুলোকে বাঁচাবে, সফট হয়। তাহলে এখান থেকে দেখো, ইউ হ্যাভ 12 পেয়ার্স অফ রিবস। ডান দিক বাদিক তাই পেয়ারে হবে কিন্তু, হ্যাঁ। The rib cage acts like a protective cage to protect vital organs such as the heart and lungs. আর এই যে দেখো, এই লাইনটা আবার ব্র্যাকেট আন্ডারলাইন করো। দ্য রিবস আর অ্যাটাচ টু দ্য স্পাইন এট দ্য ব্যাক, পিছন দিকে তোমার ভার্টিব্রাল কলামের সাথে অ্যাটাচ, কিন্তু সামনে, অ্যান্ড টু দ্য ব্রেস্ট বোন, ব্র্যাকেটে কি, স্টারনাম ইন দ্য ফ্রন্ট। হলো? কিন্তু এদের এন্ডিংটা কি বলতো? এন্ডিংটা বোন না কার্টিলেজ? দে আর জয়েন্ট বাই ফ্লেক্সিবল কার্টিলেজ। এই ফ্লেক্সিবিলিটি থাকার জন্যই
এই রিব কেজ আমাদের ব্রিদিং এর সময় মুভমেন্টে হেল্প করে। ধরুন আমরা যখন ব্রিদিং ইন করছি রিব কেজটা ফুলে যাচ্ছে, আর যখন ব্রিদিং আউট করছি রিব কেজটা নেমে যাচ্ছে। কেন? ওই যে কার্টিলেজ গুলো আছে জন্য, কার্টিলেজ তো বোনস এর মতো তো হার্ড না, ওটা ফ্লেক্সিবল। তো সেই জন্য যেমন দেখো এখানে মুভমেন্টটা দেখবা, আচ্ছা দেখো এখানে মুভমেন্টটা লক্ষ্য করো। এই যে দেখো রিবসটা ওপরে ওপরে নিচে ওঠানামা করছে, হ্যাঁ কি না? যখন ব্রিদিং আউট তখন রিবস গুলো নেমে গেল, ব্রিদিং ইন তখন রিবস গুলো উঠে যাচ্ছে। তোমার চেস্ট ক্যাভিটিটাকে অনেক এক্সপ্যান্ড করে দিচ্ছে যাতে হাওয়া ঢুকতে পারে। আর যখন ব্রিদিং আউট করছি চেস্ট ক্যাভিটিটাকে ছোট করে দিচ্ছে যাতে হাওয়াটা পুশ করে বের করে দিই। তো এই ফ্লেক্সিবিলিটিটা কিসের জন্য হচ্ছে? এই কার্টিলেজ গুলোর জন্য হচ্ছে, এই সাদা কালারের কার্টিলেজ গুলোর জন্য হচ্ছে, এই কার্টিলেজ গুলোর জন্য হচ্ছে। বোঝা গেল কথাটা? তাহলে এবার আমরা চলে আসি, এই যে দিস মুভমেন্ট ইনক্রিজ এন্ড ডিক্রিজ স্পেস ইন দা চেস্ট, চেস্টের ভিতরে স্পেসটাকে বাড়াতে বা কমাতে হেল্প করে, যাতে করে কি অ্যালাউইং এয়ার টু মুভ ইন অ্যান্ড আউট অফ দ্য লাংস। আর যদি ইনজুরি হয় আমাদের রিবসে তাহলে দেখবা শ্বাস নিতে কষ্ট হয়। ইনজুরি টু রিবস ক্যান মেক ব্রিদিং পেইনফুল এন্ড ডিফিকাল্ট। হয়ে গেল? আচ্ছা, এই সায়েন্স ব্রিজ টু দ্য কি লেখা আছে, এটা ব্রিজ সায়েন্স অ্যান্ড সোসাইটি, এটা কি আছে আমাকে একটু পরে দেখতে হবে, এইটা একটু বাদ থাকলো। আচ্ছা তাহলে এত অবধি থাক, নেক্সট দিন আমরা এরপর থেকে আবার প্র্যাকটিস